তো দেখুন, এটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্ম, যে ফর্মটা প্রত্যেককে ফিল আপ করতে হবে। অর্থাৎ পূর্বে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাতেন তাদেরকেও এই ফর্মটি ফিল আপ করতে হবে। তার সময়সীমা কত রয়েছে? 3 মাস। অর্থাৎ 1 জুন থেকে 3 মাসের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে। তো এই ফর্মটি না ফিল আপ করলে আপনি 3000 টাকা পাবেন না হবে। তো এই ফর্মটি আপনি কোথা থেকে ডাউনলোড করবেন না, অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি ফর্মটি ইংরেজি ভার্সন বা বাংলা ভার্সনে ডাউনলোড করতে পারবেন। তো আমি বাংলা ভার্সনে ডাউনলোড করে আপনাকে ফর্মটি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি কোথায় কী কী রয়েছে। তো দেখুন, উপরে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। নিচের বিষয়টিতে লেখা রয়েছে যে প্রত্যেকটি অপশান আপনাকে বাধ্যতামূলকভাবে ফিল আপ করতে হবে এবং তার সাথে যে সকল ডকুমেন্টস লাগছে সেইগুলো ডকুমেন্টসও আপনাকে আবেদনটার সাথে দিতে হবে রয়েছে। তারপর নিচে দেখুন রয়েছে ক নম্বরে পরিবারের পরিচয়। তারপর 1 নম্বর রয়েছে পরিবারের প্রধানের নাম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো যে মহিলার নামে এই অন্নপূর্ণা যোজনার যে ফর্মটি আপনি ফিল আপ করেছেন, ধরুন এখানে সেই মহিলা বিবাহিত, তাহলে এখানে স্বামীর নামটা আপনাকে দিতে হবে। আর যদি অবিবাহিত মহিলার ক্ষেত্রে হয় তাহলে এখানে বাবার নামটা আপনাকে দিতে হবে। তারপর নিচে 2 নম্বর রয়েছে জন্ম তারিখ। এখানে হেড অফ ফ্যামিলি অর্থাৎ পরিবার প্রধানের যে জন্ম তারিখ সেটাই দিতে হবে। তারপর 3 নম্বর হচ্ছে পরিবার প্রধানের লিঙ্গ, পুরুষ মহিলা যেটা হবে। তারপরে 4 নম্বর রয়েছে আধার নম্বর, অর্থাৎ পরিবারের প্রধানের যে আধার নম্বর সেটা এখানে দিতে হবে। যেটা জানালে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নামটি দিবেন এবং স্বামীর আধার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে বাবার নামটি দেওয়ার পর বাবার যে আধার কার্ড নাম্বার সেটা দিতে হবে। তারপর নিচে রয়েছে 5 নম্বর ডিজিটাল রেশন কার্ডের নাম্বার, অর্থাৎ এখানে পরিবারের যে প্রধান তারই এখানে রেশন কার্ড নাম্বারটি দিতে হবে। তারপরে 6 নম্বর হচ্ছে পরিবারের সদস্যের সংখ্যা, 4 জন 5 জন যতজন হবে সেই সংখ্যাটা এখানে সংখ্যার আকার লিখতে হবে। তারপর 7 নম্বরের ঠিকানা, পুরো ঠিকানাটা এখানে দিতে হবে। গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, জেলার নাম সম্পূর্ণভাবে এই জায়গাটাতে লিখতে হবে। তারপর 8 নম্বর হচ্ছে যোগাযোগ নম্বর। তো আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে। অর্থাৎ যে মহিলার নামে অন্নপূর্ণা যোজনার আবেদনটি করছেন সেই মহিলার যে হেড অফ ফ্যামিলি অর্থাৎ স্বামীর নামও হতে পারে বিবাহিত মহিলার ক্ষেত্রে, অবিবাহিত মহিলার ক্ষেত্রে বাবার নাম দিয়ে বাবার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তারপর 9 নম্বর হচ্ছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার কার্ড নম্বর, পরিবারের সকল সদস্যের। তো হেড অফ ফ্যামিলি যে ব্যক্তি এখানে নাম দিচ্ছেন, যে মহিলার অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন সেই মহিলার এখানে স্বামীর নামটি দিয়েছেন বা বাবার নামটি দিয়েছেন। তাহলে নিচে পরিবারের হেড অফ ফ্যামিলি সে কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন? যেহেতু পরিবারের প্রধানে অন্নপূর্ণা যোজনা আবেদন করছে না, তাহা অপশানে টিকটা দেওয়ার দরকার নেই। তারপর সদস্য 1, তো এখানে সদস্য একে কার নামটি দিবেন? যে মহিলার নামে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন সেই মহিলার নামটি দিবেন, তার জন্ম তারিখ দিবেন, লিঙ্গটা দিবেন এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কে। তাহলে এখানে যদি উপরে পরিবারের প্রধানের নাম স্বামীর নাম দিয়ে থাকেন তাহলে এখানে সম্পর্কটা দিবেন স্বামী স্ত্রী। যদি অবিবাহিত মহিলার ক্ষেত্রে যদি এখানে বাবার নামটি দিয়ে থাকেন পরিবারের প্রধানের জায়গাতে তাহলে এখানে সম্পর্কের জায়গায় দিবেন বাবা মেয়ে। তারপর এখানে আধার নম্বরটি দিবেন, আর সদস্য ওয়ানে যে মহিলার নামটি এখানে লিখবেন তার আধার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর সেম একইভাবে সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 প্রত্যেকের নাম, অর্থাৎ সেই মহিলার কতজন ছেলে মেয়ে রয়েছে সেই ছেলের নাম বা মেয়ের নামগুলো এক এক করে দিতে হবে, না পিতা পুত্র এভাবে আপনাকে সম্পর্কগুলো লিখতে হবে। এবং যদি 5 বছরের নিচে বয়স হয় সেই ছেলে মেয়েদের তাহলে এখানে আধার নম্বরটি দেওয়ার দরকার নেই। তারপর 10 নম্বর হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আপনারা লেনদেন করেন। তো হেড অফ ফ্যামিলি যে ব্যক্তির উপরে নাম দেবেন সেই হেড অফ ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধানের প্রথমে ব্যাংকের নাম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড যেটাতে ডিবিটি লিঙ্ক করা থাকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে আপনাকে ডিটেলসগুলি দিতে হবে। তারপর সদস্য 1, সদস্য 2, সদস্য 3 সর্বোচ্চ 5 জনের ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সহ ব্যাংকের নাম আপনাকে দিতে হবে। তারপর 11 নম্বর হচ্ছে এপিক নম্বরগুলো ডিটেলস এক এক করে আপনাকে দিতে হবে। অর্থাৎ যাদের বয়স্ক 18 বছরের বেশি হয়েছে অর্থাৎ যাদের ভোটার কার্ড হয়েছে তাদের ভোটার নাম্বারগুলো এবং অংশ নম্বর এবং ক্ষেত্র নম্বরগুলো ডিটেলসই দিতে হবে। তো প্রথমে হেড অফ ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধানের এপিক নাম্বারটি দিতে হবে এবং বিধানসভা ক্ষেত্র অংশ নম্বরটি যেটা আপনারা 2026-এর যে ভোটার লিস্টটি বের করেছেন সেখান থেকে আপনার অংশ নম্বর এবং ক্ষেত্র নম্বরটি পেয়ে যাবেন, সেটা এখানে দিতে হবে। তারপর সদস্য 1, সদস্য 2, সদস্য 3 সেম একইভাবে দিবেন। তারপর 12 নম্বর হচ্ছে বিভাগ, অসংরক্ষিত অর্থাৎ যদি জেনারেল হয়, এসটি না এসসি না ওবিসি যেটা হবে সেই অপশানে আপনাকে টিকটা দিতে হবে। এবং যেটাতে আপনার টিকটা দিবেন অর্থাৎ যদি আপনারা এসটি হয়ে থাকেন বা ওবিসি হয়ে থাকেন তাহলে ওবিসি অপশানে টিকটা দেওয়ার পর আপনাকে যে শংসাপত্র বা যে ওবিসি সার্টিফিকেট সেটাও এই আবেদনের সাথে আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। 1 নম্বর হচ্ছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে ইয়েস অপশানে টিকটা দিবেন, যদি না থাকে তাহলে নো অপশানে টিকটা দেবেন।
যদি থাকে তাহলে সেই কার্ডের ধরন কি রয়েছে, AA না PHH না SPHH না RK1 না RKS2, যেটা হবে সেই অপশানে আপনাকে টিকটা দিতে হবে। তারপর 3 নম্বর হচ্ছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, অর্থাৎ মাসে মাসে যে রেশন দেওয়া হয় সেটা আদৌ পাচ্ছেন কিনা। যদি রেশন তুলে থাকেন তাহলে এসে ক্লিক করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে না অপশানে টিকটা দেবেন। তারপর গয়ে হচ্ছে সম্পদ। 1 নম্বরে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে তাহলে এসে ক্লিক করবেন, যদি না থাকে তাহলে নো অপশানে টিকটা দেবেন। তারপর 2 নম্বর হচ্ছে পারিবারিক জমির মালিকানা। ধরুন যে মহিলার নামে আপনি অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করছেন, সে এবং তার পরিবার অর্থাৎ স্বামী স্ত্রী আলাদা থাকেন, অর্থাৎ তার শ্বশুর জীবিত রয়েছেন কিন্তু তারা আলাদা রয়েছে, অর্থাৎ তাদের নামে কোনো জমি নেই, তাহলে এখানে আপনাকে না অপশানে টিকটা দিবেন। যদি হ্যাঁ অপশানে আপনার টিকটা দেন তাহলে রেজিস্ট্রেশন দলিল, সেই জমিটি কোন সূত্রে পেয়েছেন তাহলে সেই রেজিস্ট্রেশন দলিল, পূর্বপুরুষ সম্পত্তি হলে যে খতিয়ান থাকবে সেই ডকুমেন্টসটি এই আবেদনের সাথে দিতে হবে। 3 নম্বর হচ্ছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত, যেটা পর্চা বা দলিলে জমির টোটাল পরিমাণটা থাকবে, সেই টোটাল জমির পরিমাণটা এখানে দিতে হবে। তারপর 4 নম্বর হচ্ছে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক বা মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁ অপশানে টিকটা দেবেন, যদি না থাকে তাহলে না অপশানে টিকটা দেবেন। যদি হ্যাঁ হয়, যদি গাড়ি অর্থাৎ 4 চাকার গাড়ি থাকে তাহলে সেই গাড়ির পুরো ডিটেলসটা এখানে দিতে হবে, কটা গাড়ি রয়েছে সেই সংখ্যাটা দিতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এবং বাকি যে গাড়ির ডকুমেন্টসগুলো থাকে সেই সব ডকুমেন্টসও আবেদনের সাথে আপনাকে দিতে হবে। তারপর 5 নম্বর হচ্ছে পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, যদি না থাকে তাহলে না অপশানে টিকটা দিয়ে দেবেন, আর বাকি অপশানগুলো আপনার ফিল আপ করার দরকার নেই। যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ অপশানে টিকটা দিয়ে তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক বা প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করতে হবে। তারপর ঘয়ে হচ্ছে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স যদি দিয়ে থাকেন তাহলে হ্যাঁ অপশানে টিকটা দেবেন, যদি ইনকাম ট্যাক্স আপনারা না দেন তাহলে না অপশানে টিকটা দেবেন। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ অপশানে টিকটা দিয়ে এখানে হেড অফ ফ্যামিলির নামটি দিবেন, প্যান কার্ড নম্বরটি দিবেন, এবং সদস্য ওয়ানের যে মহিলার নামে অন্নপূর্ণা যোজনার আবেদনটি করছে সেই মহিলার প্যান কার্ড থাকে, তা সদস্য ওয়ানে সেই মহিলার নাম দিয়ে প্যান কার্ড নাম্বারটি অবশ্যই দিয়ে দেবেন, এবং বাকি সদস্যের যদি থাকে সেগুলো দিতে পারেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপর 3 নম্বর হচ্ছে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কি কাজ করেন, অর্থাৎ সরকারি কোনো চাকরি করে তাহলে সরকারি ক্ষেত্রে অপশানের টিকটা দিতে হবে, যদি চাষবাস করে থাকেন তাহলে অসংগঠিত ক্ষেত্রে স্বনির্ভরযুক্ত কারিগরি শিল্প কৃষক ইত্যাদি অপশানটাতে টিকটা দিবেন, বা যদি পরিযায়ী শ্রমিক হয় অর্থাৎ বাইরে কাজ করে থাকে তাহলে পরিযায়ী শ্রমিক অপশানটাতে টিকটা দিবেন, যদি বেকার হয় তাহলে বেকারের টিকটা দিবেন, এবং অন্যান্য যদি হয়ে থাকেন তাহলে অন্যান্য অপশান টিকটা দিতে পারেন। এবং কর্মসংস্থানের ধরন যেটা হবে তার ডকুমেন্টস আপনাকে আবেদনের সাথে দিতে হবে, যেটা কিন্তু এখানে লেখা রয়েছে দেখুন, অর্থাৎ যে মহিলার নামে আপনি আবেদনটি করছেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তাহলে তার স্বামীর এখানে তার যে কর্মসংস্থানের ধরন সেটা দিতে হবে, তারপর সদস্য আনে সেই মহিলার ডিটেলসটা দিতে হবে। তারপর নিচে আসার পর 4 নম্বর রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্ত বয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্ত বয়স্ক সদস্যের সংখ্যা, অর্থাৎ পরিবারের যে সদস্য সংখ্যাগুলো থাকবে তারা শিক্ষিত কতগুলো, অশিক্ষিত কত, যে সেই সংখ্যাটা এখানে দিতে হবে। তারপর নিচে রয়েছে পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত, যদি শিক্ষিত হয় তাহলে টিকটা দেওয়ার পর সর্বোচ্চ শিক্ষা যোগ্যতা কত, ধরুন HS পাস বা মাধ্যমিক পাস, সেটা আপনাকে এখানে দিতে হবে। পরিবার প্রধান যদি স্বামী হয় তাহলে স্ত্রীর নামে যেহেতু এই ফর্মটি ফিল আপ করছেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, তাহলে সদস্য ওয়ানে সেই মহিলা শিক্ষিত না অশিক্ষিত, তাহলে সর্বোচ্চ শিক্ষা যোগ্যতা যেটা হবে সেটা এখানে আপনাকে লিখে দিতে হবে। তারপর সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 যেমন হবে সেই অনুযায়ী এখানে অপশানগুলো টিকটা দিতে হবে। তারপর 5 নম্বরে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক কিনা সেটা আপনাকে এখানে দিতে হবে। তো কোনো সদস্য যদি এই পদগুলোর মধ্যে থাকে তাহলে ইয়েসে আপনার টিকটা দিবেন, না থাকলে নাতে দিবেন। তারপর 6 নম্বর হচ্ছে কোনো সদস্যকে সরকারি পেনশনভোগী থাকলে হ্যাঁ অপশানে টিকটা দিবেন, না থাকলে না অপশানে টিকটা দিবেন। যদি হ্যাঁ অপশানে আপনার টিকটা দেন তাহলে পেনশন স্লিপটা আপনাকে আবেদনের সাথে দিতে হবে। তাহলে কতজন সদস্য সংখ্যা, তাহলে সেই সদস্য সংখ্যাটা এখানে লিখতে হবে। তারপর 7 নম্বর হচ্ছে কোনো সদস্যকে জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ জিএসটি আছে কি বা জিএসটি কোনো দেন, যদি হ্যাঁ হয় তাহলে এই অপশানে টিকটা দেবেন, না থাকলে না অপশানে টিকটা দেবেন। হ্যাঁ অপশানে টিকটা দিলে সেই জিএসটি যে ডিটেলস সেটা আপনাকে এখানে দিয়ে সেটারও কপি আবেদনের সাথে আপনাকে দিতে হবে। 8 নম্বরে যে পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা আপনাকে দিতে হবে। তো এক্ষেত্রে পরিবার প্রধানের যে আয় সেটাই মূলত এখানে আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে অন্যান্য পরিচয়পত্র, একে হচ্ছে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে,
যদি না হয় তাহলে এখানে প্রথমে যে অপশানটা রয়েছে প্রযোজ্য নয়, এই অপশানটাতে টিকটা দেওয়ালে বাকি অপশানগুলো আপনাকে আর ফিল আপ করতে হবে না। যদি সিএ এর জন্য আবেদন করা হচ্ছে তাহলে তার যে আবেদন, সেই আবেদন নম্বরগুলো দিতে হবে, এসি হয়েছে কি না, সার্টিফিকেট নম্বর দিতে হবে। তারপর নিচে আসবেন, অন্যান্য রয়েছে যেমন কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, শিল্পী ক্রেডিট কার্ড রয়েছে, মৎস্যজীবী ক্রেডিট কার্ড রয়েছে। যদি সেইগুলো থাকে তাহলে সেই নাম্বারটি দিতে হবে, আইডি সংখ্যা দিতে হবে, আইডির ইস্যু তারিখ দিতে হবে, এবং একইভাবে বাকি সদস্যদের যদি কোনো কার্ড থাকে সেই ডিটেলসগুলো এক এক করে দিতে হবে। তারপর নিচে রয়েছে যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকেন, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, 2026-এর ভোটার লিস্টের নাম রয়েছে তাহলে প্রযোজ্য নয়। প্রথমের অপশানটাতে টিকটা দিলে বাকি অপশানগুলো আপনাকে আর ফিল আপ করার দরকার নেই। তারপর 6 নম্বর হচ্ছে সামাজিক মর্যাদা নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ যে মহিলার নামে অন্নপূর্ণা ভাণ্ডার আপনি আবেদন করছেন সে যদি বিবাহিত হন তাহলে তার শিশু কটা রয়েছে, সদস্য সংখ্যা, ধরুন 2 জন শিশু কন্যা রয়েছে, একজন ছেলে একজন মেয়ে, তাহলে প্রথমে ছেলের নাম যেটা বড় হবে সেই শিশু সদস্যের নামটি এখানে দিবেন। তারপর কোন শ্রেণীতে পড়াশোনা করেন শ্রেণীর নামটি দিবেন, বিদ্যালয়ের নামটি দিবেন, ধরন কি সেটা দিবেন, সরকারি স্কুলে পড়েন না বেসরকারি স্কুলে পড়েন সেটা এখানে দিতে হবে। সেম একইভাবে শিশু সদস্য 2 দিয়ে এখানে মেয়ের নামটি দিবেন, কোন শ্রেণীতে পড়াশোনা করেন, সরকারি না বেসরকারি স্কুলে পড়াশোনা করে, যদি কোনো মাদ্রাসাতে পড়েন তাহলে সেই স্বীকৃত মাদ্রাসা অপশানটাতে টিকটা দিবেন। তারপর শিশুটির টিকাকরণ বর্তমান অবস্থা, টিকাকরণ হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে টিকটা সেই অনুযায়ী এই অপশানগুলো আপনাকে দিতে হবে। 6 হচ্ছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিডি এর মাধ্যমে পাচ্ছেন? যে মহিলার নামে অন্নপূর্ণা ভাণ্ডারটি আপনি আবেদন করছেন তার প্রধান যদি স্বামী হয় তাহলে স্বামী কি সরকারি কোনো প্রকল্পে এই ডিবিডির মাধ্যমে টাকা পান? যদি ধরুন পিএম কিষাণ সে পেয়ে থাকেন তাহলে হ্যাঁ অপশানে আপনাকে টিকটা দিবে। আর যদি না কোনো সরকারি প্রকল্পের সুবিধা না পান, অর্থাৎ ডিবিডির মাধ্যমে যদি কোনো টাকা না পেয়ে থাকেন তাহলে না অপশানে টিকটা দিয়ে দেবেন। আর যদি হ্যাঁ অপশানে আপনার টিকটা দেন তাহলে সেই প্রকল্পের নাম আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তারপর সেম একইভাবে সদস্য 1, সদস্য 2 রয়েছে, সদস্য 3, সদস্য 4, প্রত্যেকের ক্ষেত্রে সেম একইভাবে দিতে হবে। তারপর নিচে আসার পর সে বাকি অংশটা আপনাকে আর ফিল আপ করতে হবে না, জাস্ট এইখানে রয়েছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে সম্মত যে অপশান সেখানে টিকটা দেওয়ার পর এখানে স্বাক্ষর, পরিবার প্রধানের যে স্বাক্ষর সেটা এখানে আপনাকে করতে হবে, অর্থাৎ হেড অফ ফ্যামিলি সেই কিন্তু এখানে সইটি করবে। এরপর নিচে যেটা রয়েছে বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু অফিস ফিল আপ করবে। সম্পূর্ণ ফর্মটি আপনাকে ভালোভাবে পড়ে দেখে শুনে তারপর ফিল আপ করবেন। আপনার এলাকাতে যেখানে ফর্মটি জমা হচ্ছে, বিডিও অফিসে হতে পারে, পঞ্চায়েত অফিসে হতে পারে, সেখানে গিয়ে আপনাকে 12 পেজের আবেদনপত্র সহ আপনার যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে অবশ্যই প্রত্যেকটি ডকুমেন্টস নিয়ে যাবেন। যে যে ডকুমেন্টস ওইখানে নিতে চাইবেন প্রত্যেকটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তো আশা করি পুরো ফর্মটি কীভাবে ফিল আপ করবেন মোটামুটি বুঝতে পেরেছেন। কোথাও কোনো জায়গাতে সমস্যা থাকলে অবশ্যই মতামত ভিডিওর কমেন্টে জানাবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।